তৃণমূল হচ্ছে জাতীয় স্তরের একটা চোরেদের রাজনৈতিক দল। এরা ইচ্ছাকৃতভাবে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এমন ত্রুটি রেখে দেয় যাতে মামলা হতে পারে, আর মামলা হলেই সব থেকে বড় সুবিধা নিয়োগ করতে হয়। আমাদের পশ্চিমবঙ্গে কিছু সেকুলার বাঙালি আছে যারা বাংলাদেশ থেকে ঘাড় ধাক্কা খেয়ে পশ্চিমবঙ্গে এসে তারা ঠাঁই গুঁজেছিলেন, তাদের মাথায় এখনো ঢোকেনি। কি আমি তো বলবো যে এই রাজ্যে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখাই অনেক ছেলেমেয়ে ছেড়ে দিয়েছে। ভারতবর্ষকে অনুপ্রবেশকারী মুক্ত করবে। এইবার তৃণমূল কংগ্রেস কি দায় নেবে? এই যে 26,000 যে চাকরি চলে গেল, তাদের দায় কি তৃণমূল কংগ্রেস নেবে? আপনি বন্ধু পরিবর্তন করতে পারেন, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র পরিবর্তন করতে পারেন। চোরগুলো জেল থেকে বাইরে বেরিয়ে এসে কুকুরকে আদর করছে, কটা প্রেম করা উচিত সেই নিয়ে বক্তব্য রাখছে, আর ছেলেমেয়েগুলো কিন্তু তাদের চাকরি ফিরে পাচ্ছে। বলে বোঝাতে পারবো না যে শিলিগুড়ি শহরের মেয়র এবং ডেপুটি মেয়র এতটাই নিচে নেমেছেন যে বিধায়কের এই সামান্য অর্থ, সেই অর্থ খরচ করতে দেবেন না। অতুল ক্যান্টিন বিজেপির তরফ থেকে দিল্লিতে চালু করেছে এবং এখানে মা ক্যান্টিন দীর্ঘদিন ধরে চলছে, তৃণমূল সরকার চালু করেছে। এটা তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বিজেপি সবসময় টুকলি করেই রাজনীতিটা করছে, এবারও মানে চরম সীমায় পৌঁছে দিয়েছে। দেখুন, টুকলির যদি প্রশ্ন ওঠে তাহলে প্রথমে এই ভারতবর্ষের কোনো রাজ্যে 26,000 শিক্ষককে চাকরি হারানোর কোনো ধরনের উদাহরণ কি তারা দিতে পারবে? ফলে এই ধরনের বক্তব্য না রেখে আমি এইটুকু শুধু বলবো যে রাজ্যের বিভিন্ন ধরনের দুর্নীতি, অন্ধকার, তাদের মন্ত্রীদের বৈভব, এই সমস্ত থেকে আড়াল করবার জন্য দিল্লিতে রাজ্যের সরকার তারা কি দৃষ্টিভঙ্গিতে কেন করেছেন সেটা তারা বলবেন। তবে এর সাথে মা ক্যান্টিনকে জুড়ে দিয়ে তাদের সব অপরাধ স্থলন হয় না। ফলে তৃণমূল হচ্ছে জাতীয় স্তরের একটা চোরেদের রাজনৈতিক দল। ফলে তাদের এই ধরনের তুলনামূলক আলোচনায় না যাওয়া উচিত, বরঞ্চ এর থেকে তারা যদি এইটুকু মানুষের কাছে বলেন যে টিনের চালে বসবাসকারী মুখ্যমন্ত্রী এবং তার পরিবার কয়েকশো কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক যে হয়েছেন, তার পেছনের রহস্য কি, তার কি কোনো টুকলি সারা ভারতবর্ষে আর কেউ কোথাও করেছে কিনা, সেটা একটু মানুষের সামনে তুলে ধরুন। এই করোনাকালে যখন এই মা ক্যান্টিন তৃণমূল সরকার শুরু করেছিল, তখন সিপিএম এর তরফ থেকে বলা হয়েছিল যে এটা কোনো গর্বের বিষয় নয়, যে তার মানে কি প্রমাণ হচ্ছে যে দেশের মানে রাজ্যের অর্থনীতি খারাপ, অর্থনীতি তলানিতে পৌঁছেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপির সরকার এখন দিল্লিতে করছে, তাহলে কি মনে হয় তাহলে বিজেপিরও কি দিল্লিতে? সিপিএম আগে পশ্চিমবঙ্গে আবার নতুন করে পা ফেলুক, বিরোধী রাজনৈতিক 34 বছরের যে রাজনীতি এই রাজ্যকে একটা মধ্য মাপের রাজ্যে পরিণত করেছে। ভারতবর্ষের স্বাধীনতার পরে এগিয়ে থাকা রাজ্যের মধ্যে ছিল পশ্চিমবঙ্গ, সেটাকে একটা মধ্য মানের মধ্য মেতার রাজ্যে পরিণত করেছিল বামপন্থীরা বা সিপিএম। ফলে আজকের দিনে দাঁড়িয়ে দিল্লি বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সাথে যে তুলনামূলক যে প্রশ্নগুলো বামেরা করছে, সেটা কতখানি নৈতিকভাবে তারা করতে পারে, সেই প্রশ্ন তো মানুষের মধ্যে থাকবে। এখন দেখা যাচ্ছে এসআইআর আবহে চেক পোস্টগুলোতে একদম মানে হিড়িক মানুষের পাড়াপাড়ে। তো সেক্ষেত্রে এই তৃণমূলের তরফে যেটা বলা হচ্ছে যে এই ধরনের এরকম কেন, তো বলা হচ্ছে যে একজনও যদি ওপার থেকে এবারে এসে থাকে তাহলে সম্পূর্ণ তার দায় অমিত শাহ। অমিত শাহ তো দায় নিচ্ছেন বলেই তো তিনি বলেছেন যে এই ভারতবর্ষকে অনুপ্রবেশকারী মুক্ত করবে। এইবার তৃণমূল কংগ্রেস কি দায় নেবে? এই যে 26,000 যে চাকরি চলে গেল, তাদের দায় কি তৃণমূল কংগ্রেস নেবেন? ফলে দায় নেওয়ার বিষয় নয়, দেশকে বিপদমুক্ত রাখা, অভ্যন্তরীণভাবে দেশে অস্থিরতা তৈরি যাতে না হয় তার প্রচেষ্টা নেওয়া দেশের সরকার করছে। কিন্তু প্রশ্ন কারা তুলছে? যাদেরকে রাজনৈতিকভাবে এই রাজ্যের মানুষ জাতীয় চোরের দল হিসাবে তকমা দিয়েছে। আবারও এই শিক্ষক নিয়োগ নিয়ে আবারও রাস্তায় রাস্তায় বিক্ষোভ, এসএসসি নিয়োগ প্রক্রিয়া আবার মামলা, আবার রাস্তায় নেমে আন্দোলন, গোটা নিয়োগ প্রক্রিয়া কি আবার প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ালো? দেখুন, প্রথম দিন থেকে আমি যতটুকু এই সরকারকে বুঝেছি
সেটা হচ্ছে যে এরা ইচ্ছাকৃতভাবে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এমন ত্রুটি রেখে দেয় যাতে মামলা হতে পারে, আর মামলা হলেই সব থেকে বড় সুবিধা নিয়োগ করতে হয় না। এই সরকারের আর্থিক অবস্থা এরকম একটা জায়গায় গিয়েছে, সেখানে দাঁড়িয়ে নতুন করে নিয়োগ করার বদলে এরা অন্যান্য সামাজিক প্রকল্পে টাকা খরচ করে ভোটে জিততে চাইছে। দুর্ভাগ্য হচ্ছে এই রাজ্যের কয়েক লক্ষ কলেজ ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রছাত্রী যারা পড়াশুনো করে সরকারি চাকরির প্রত্যাশা করেন, তারা তৃণমূলের কাছে বারবার প্রতারিত হওয়ার পরেও এই রাজ্যের যে আন্দোলন হওয়া প্রয়োজন সেই আন্দোলনের অভাবে কিনা আমি জানি না যে তৃণমূল কংগ্রেস এই কাজ বারংবার করতে সাহস পাচ্ছে। তাহলে কি মানে আগে যেমন নিয়োগ প্রক্রিয়া নিয়ে নিশ্চয়ই প্রশ্ন থাকতো, কিন্তু তবু ছেলেমেয়েরা এসএসসি দিতেন বা তারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন, কি শিক্ষক হওয়ার স্বপ্নটা অনেক দামি হয়ে যাচ্ছে রাজ্যে? দামি কি, আমি তো বলবো যে এই রাজ্যে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখাই অনেক ছেলেমেয়ে ছেড়ে দিয়েছে। তার কারণ এই রাজ্যের বিগত দিনের যে পুরো নিয়োগ প্রক্রিয়াটা 2011-র পরবর্তীতে, এটা একেবারে বিষবাও জলে পৌঁছে গেছে। প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতি, এবং সেই দুর্নীতির সাথে সাথে প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে কেউ না কেউ মামলা, এবং অদ্ভুতভাবে এটা দেখা যাচ্ছে যে এই মামলাগুলো যখন আসছে তখন দেখা যাচ্ছে যে সরকারের তরফ থেকে বড় ধরনের গাফিলতি রয়েছে। দুর্ভাগ্য হচ্ছে যে চোরগুলো জেল থেকে বাইরে বেরিয়ে এসে কুকুরকে আদর করছে, কটা প্রেম করা উচিত সেই নিয়ে বক্তব্য রাখছে, আর ছেলেমেয়েগুলো কিন্তু তাদের চাকরি ফিরে পাচ্ছে না। তো এই চোরেদের সরকারকে যতক্ষণ না পর্যন্ত রাজ্যের দলমত নির্বিশেষে, রাজনীতির ঝান্ডার রং নির্বিশেষে এদেরকে যদি উৎপাটিত না করা যায়, তাহলে এই প্রজন্মের পক্ষে নতুন করে আর শিক্ষকের চাকরি পাওয়াটাই কঠিন বলবো না, আমি বলবো প্রায় দুষ্কর হয়ে দাঁড়াবে। বলছি যে কল্যাণবাবুর সঙ্গে রাজভবনের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং রাজ্যপাল তিনি দরজা খুলে দিয়েছিলেন ইত্যাদি। তা এখন এই কল্যাণবাবুর অভিযোগের কি আদৌ কোনো মানে সারবত্তা রইল? এই দ্বন্দ্বটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এগুলো কোনো দ্বন্দ্ব নয়। প্রথম কথা, এটা একটা স্ক্রিপ্টেড ড্রামা যেটা কল্যাণবাবুকে দিয়ে অভিনয় করানো হয়েছে। এবং আমি শুধু এইটুকু বুঝি না যে সমাজ মাধ্যম বা প্রচার মাধ্যম কল্যাণবাবুর মতন লোক তিনি বারংবার এই ধরনের মন্তব্য করে মিডিয়ার মধ্যে আলোচনার বিষয়বস্তু হন এবং তারপরে সেটা কোথাও হারিয়ে যায়। ঘটনাচক্রে এই ধরনের মানুষদের বক্তব্যকে যে আপনারা গুরুত্ব দেন এবং গুরুত্ব দেওয়ার পরে এত এই নিয়ে আলোচনার পরে এর সর্বশেষ পরিণতি কি? শূন্য। ফলে আমি বলবো কল্যাণবাবু হোক, অনুব্রত হোক বা এই ধরনের রাজনীতির নিকৃষ্ট জঞ্জালগুলোর বক্তব্য যখন প্রায় অপ্রাসঙ্গিক তা সত্ত্বেও প্রাসঙ্গিক করে তোলা হয়, সেটা নিশ্চিতভাবে রাজ্যের যে সমস্যাগুলো আছে, বর্তমান যে সমস্যা, সেই সমস্যাগুলোর থেকে দূরে চোখ ঘুরিয়ে রাখবার জন্য। ফলে এই ধরনের বক্তব্যকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করলে প্রচার মাধ্যমে, আমি মনে করি না যে কল্যাণবাবুদের অস্তিত্ব তাহলে আর জনগণের মাঝে থাকবে। বাংলাদেশের সেন্ট মার্টিন এবং চট্টগ্রামের মতন বিষয়গুলি ডিপ স্টেটের মদতে জিয়ে রাখছেন ইউনূস। ফাঁসির সাজার পর রিপাবলিকে জানিয়েছেন হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দেখুন, আমি আবার বলছি, আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। একটি সংবেদনশীল বিষয়ের উপরে দাঁড়িয়ে নিশ্চিতভাবে আসাদুজ্জামান কিংবা শেখ হাসিনাকে নিয়ে যে বিচার ব্যবস্থার যে প্রহসন হয়েছে তা পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ উপলব্ধি করছে। কিন্তু এই নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে দিল্লির রাষ্ট্রীয় প্রবক্তারাই প্রতিক্রিয়া দেবে। পাকিস্তানপন্থী এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর হাত ধরে বাংলাদেশ ভূখণ্ডকে ভারত বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশকে জঙ্গি দেশ বানিয়ে ভারতের দিকে লালচক্ষু তৈরি করছে ইউনূস, এমনই বক্তব্য আসাদুজ্জামান খান।
দেখুন, ভারতবর্ষের উন্নতি নিশ্চিতভাবে বিশ্বের এগিয়ে থাকা অনেক দেশের কাছেই চক্ষুশূল হয়েছে। একথা আমরা আলোচনার মধ্যে বারংবার উঠে এসছে। একটা জিনিস মাথায় আমাদের সবসময় রাখতে হয়, সেটা হচ্ছে যে আপনি বন্ধু পরিবর্তন করতে পারেন কিন্তু প্রতিবেশী রাষ্ট্র পরিবর্তন করতে পারবেন না। ফলে স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে আমাদের পররাষ্ট্র দপ্তর, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারা নিশ্চিতভাবে এই প্রত্যেকটি বিষয়ের উপরে নজর রাখছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করবেন। কারণ এই মুহূর্তে সারা পৃথিবীতে ভারতবর্ষ নিজেকে অন্যতম শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের কারণে। ফলে কেউ চাইতে পারে, কিন্তু সেটাকে বাস্তবে প্রয়োগ করা সম্ভব বলে অন্তত আমি মনে করি। ভারত বাংলাদেশ সীমান্তের শিলিগুড়ি করিডোরের কথাও বলেছেন, জঙ্গিদের লালন পালন করতে ভারতের অনুপ্রবেশে মদত দিচ্ছে ইউনূস, রোহিঙ্গাদেরও জঙ্গি হওয়ার পথে এগিয়ে দিচ্ছে ইউনূস, এমনটাই অভিযোগ ডেপুটি কমান্ডার। দেখুন, অনুপ্রবেশজনিত সমস্যা নিয়ে আমাদের মাননীয় বিরোধী দলনেতা, আমাদের পার্টি বারংবার করে এই বিষয় পশ্চিমবঙ্গে তুলে ধরেছে এবং অনুপ্রবেশজনিত সমস্যা শুধু আজকের নয়, এর আগের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বর্তমানের মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিরোধী দলের নেত্রী হিসাবে, সাংসদ হিসাবে মাননীয় মমতা ব্যানার্জি, তারা প্রত্যেকেই তুলে ধরেছিলেন। আজকে সময়ের সাথে সাথে শাসক হয়ে যাবার পর অদ্ভুতভাবে যে অনুপ্রবেশ নিয়ে বাম এবং তৃণমূল একসময় বক্তব্য রেখেছিল, তারা এখন অনুপ্রবেশকারীদেরকে রক্ষা করার ব্যাপারে এগিয়ে আসছে। এটাই হচ্ছে এই সময়কালের সব থেকে বড় ট্র্যাজেডি। এসআইআর শুরু হতেই ভারত ছেড়ে পালানোর হিড়িক, স্বরূপনগরের হাকিমপুরের সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা অনুপ্রবেশকারীদের, দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ, এমনটাই জানিয়েছেন অনুপ্রবেশকারীরা। নিউ টাউনের আটঘরা বস্তিতে এখন তালা ঝুলছে। দেখুন, এই কথাগুলো মনে হয় বা আপনাদের চ্যানেলগুলো যখন দেখাচ্ছেন, আমাদের পশ্চিমবঙ্গে কিছু সেকুলার বাঙালি আছে যারা বাংলাদেশ থেকে ঘাড় ধাক্কা খেয়ে পশ্চিমবঙ্গে এসে তারা ঠাঁই গুঁজেছিলেন, তাদের মাথায় এখনো ঢোকেনি। ফলে এই ধরনের ঘটনা চোখে যত সামনে আসবে, তত এদের চোখের কালো চশমা চোখ থেকে সরবে এবং বাস্তবটাকে উপলব্ধি করবে। আমাদের রাজ্য তথা দেশের অভ্যন্তরে অনুপ্রবেশকারীরা যে একটা বিপদ, সেটা সম্পর্কে দেশের অভ্যন্তরে এই তথাকথিত সেকুলারদের এই উপলব্ধিটা আর যতদিন না হবে, ততদিন এই ধরনের শত্রুরা ঘরের ভেতরে থেকেই আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। শঙ্করদা, বিজেপির একাংশ, শুভেন্দু বাবু, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অর্জুন সিং, বিভিন্ন সময় তারা প্রকাশ্যে বলেছেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় সরকার তারা আরো সক্রিয় হন, বিভিন্ন যে আইনগুলো রয়েছে এ ব্যাপারে ইয়ে করবার ব্যাপারে। কিন্তু মজার কথা হচ্ছে যে বিজেপি না, এবার আরএসএস প্রভাবিত যে স্বস্তিকা পত্রিকা, গত সপ্তাহে তাদের সম্পাদকীয়তে একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ বেরিয়েছে। সেখানে তারা বলছেন দেশের সর্বময় কর্তা এখনো দিদি ভাইয়ের মধুর সম্পর্ক রক্ষায় ব্যস্ত, এই ব্যাপারে তারা উদ্যোগী হন। তাহলে কি বলবেন যে বিজেপির পর এবার আরএসএস এর একাংশ এই নিয়ে সরব হচ্ছে? দেখুন, যাদের নাম বললেন এবং যে সংগঠনের কথা বললেন, সামাজিক সংগঠন আরএসএস এর কথা বললেন, তাদের কোনো মন্তব্যের পরিপ্রেক্ষিতে মন্তব্য দেওয়ার আমি বলবো যে আমাদের যারা উচ্চতর নেতৃত্বরা আছেন তারাই এটা মন্তব্যের উত্তর দেবেন। আমি অন্তত সেই জায়গায় নেই যেখানে দাঁড়িয়ে এই প্রসঙ্গের কোনো উত্তর আমার পক্ষে দেওয়ার সময়। একজন রাজনীতির মানুষ হিসেবে যে কথাটা বিজেপির নেতৃত্ব বলছিল, সেটা আরএসএস প্রভাবিত কাগজেও প্রতিধ্বনিত হচ্ছে। এটার একটা স্বাভাবিক রিফ্লেকশনটা কি? আরএসএস এর মত নিয়ে আপনাকে বলতে হবে না। প্রথমত, আমি একজন রাজনৈতিক কর্মী, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতীকে জেতা জনপ্রতিনিধি। সেখানে ব্যক্তিগত অস্তিত্বের উপরে দাঁড়িয়ে আমরা কোনো উত্তর দিই না। সাধারণভাবে পার্টির যা লাইন, সেটাই আমরা সাধারণভাবে তুলে ধরি। ফলে আমি পার্টিগত লাইন হিসাবে শুধু এইটুকুই বলতে পারি, এই পশ্চিমবঙ্গের মাটির থেকে তৃণমূলকে উৎপাটিত করাটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যের বাইরে নতুন কোনো শব্দবন্ধ আমি এই প্রসঙ্গে ব্যবহার করতে চাই না এবং আমি মনে করি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা পশ্চিমবঙ্গে
তারা তৃণমূলকে এই রাজ্য থেকে উৎপাটিত করার যে লড়াই, সেই লড়াইয়ে তারা উৎসর্গকৃত। ফলে এর বাইরে আর নতুন কোনো শব্দ আমি এর সাথে যুক্ত করতে চাই। কাজের চাপে নাজেহাল বিএলও বিক্ষোভ দিকে দিকে এবং বিএলওদের সঙ্গে কমিশনের সংঘাতও বাড়ছে। এটা কি প্রক্রিয়া এবং এই কাজ নিয়ে এটাকে কি আরো করছে? দেখুন, গভীর আলোচনার প্রয়োজন রয়েছে। পশ্চিমবঙ্গ সহ আরো 12টি রাজ্যে এই এসআইআর হচ্ছে। এর আগে বিহারেও এই এসআইআর হয়েছে। আমি এখন পর্যন্ত আমার কাছে দেশের বা রাজ্যের এরকম কোনো সংবাদ মাধ্যমে দেখিনি যে বুথ লেভেল অফিসার্সদের বিক্ষোভের কোনো ছবি কোনো জায়গায় ফুটে উঠেছে। পশ্চিমবঙ্গে এটা কেন হচ্ছে, এর পেছনে কি কারণ, এটা ইলেকশন কমিশন নিশ্চিতভাবে তার উত্তর দেবে। এবং সত্যিই যদি বিএলওদের কাজের ক্ষেত্রে কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে সেগুলো নিয়ে ইলেকশন কমিশন তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের এই কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে তার চেষ্টা নিশ্চিতভাবে করবে। কিন্তু এই প্রসঙ্গে একটি কথা আমাকে আজকে বলতেই হচ্ছে যে আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ যারা সরাসরি তৃণমূলের ঝান্ডা ধরে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের কর্মী হিসাবে কাজ করেছেন এবং বুথ লেভেল অফিসারও হয়েছেন, এরা এই ধরনের ঘটনা ঘটাতে ইন্ধন যোগাচ্ছে কিনা বা এরা এই ধরনের ঘটনা ঘটানোর জন্য প্ররোচনা সৃষ্টি করছে কিনা এটা মনে খতিয়ে দেখা দরকার। তার কারণ এই নিয়ে আপনারা জানেন যে আমরা সরাসরি বেশ কিছু বিএলও যারা রাজনৈতিক দল মানে তৃণমূলের কর্মী তাদের সম্পর্কে আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। এবং এই যে বিক্ষোভের যে ছবিগুলো উঠে আসছে তার মধ্যে এরকম অনেক মানুষ থাকলেও থাকতে পারেন যারা সরাসরি রাজনৈতিক দলের কর্মী হিসাবে কাজ করেন, তৃণমূলের কর্মী হিসাবে কাজ করেন, তাদের ইন্ধন থাকতে পারে। আর আরেকটা কথা আমি শুধু এইটুকু বলবো যে যারা অনেকেই দেখছি যে খুব উত্তেজিত স্তরে অনেক ধরনের বক্তব্য রাখছে, আপনাদের প্রত্যেকে যারা বুথ লেভেল অফিসার তাদের প্রত্যেকে নিশ্চিতভাবে মনে আছে যখন রাজ্য সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে আন্দোলন করছিলেন তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন বেশি ঘেউ ঘেউ করবেন না। রাজ্যের সরকারি কর্মচারীদেরকে যে মাননীয় মুখ্যমন্ত্রী কুকুরের সাথে তুলনা করেছিল, তখন যাদের শিরদাঁড়া খুঁজে পাওয়া যায়নি হঠাৎ করে তাদের কারো কারো মধ্যে এই শিরদাঁড়া পাওয়াটাও নিশ্চিতভাবে আলোচনা সাপেক্ষে দেখা দরকার। এর পেছনে অন্য কোনো ধরনের উস্কানি বা প্রশ্রয় রয়েছে। মতুয়াদের বিষয়টা নিয়ে আমরা দেখলাম ঠাকুরনগরের ঠাকুরবাড়ি দুভাগে বিভক্ত, একদিকে শান্তনু ঠাকুর তাদের নেতৃত্বে ক্যাম্প এবং অন্যদিকে মমতা বালা ঠাকুররা অনশন করছেন। সেই অনশন তুললেন তারা, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই নাগরিকত্ব ইস্যুতে এবার মতুয়াদের আন্দোলন কোন পথে যাবে, এইটা নিয়ে একটা দেখুন খুব সহজ বিষয় হচ্ছে যে এটা একটা আইন হয়েছে, আর আইন হওয়ার পরে এটা কোনো বাড়ির বিষয় নয়। মতুয়াদের দীর্ঘদিনের দাবি ভারতবর্ষের নাগরিকত্ব, সেই নাগরিকত্ব দেওয়ার জন্যই সিএ আইন। এবং যখন এই আইন ঘোষণা হচ্ছে বা এই নিয়ে মতুয়াদের কাছে যখন এর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বা এর ঘোষণা করা হচ্ছে তখন মমতা বালা ঠাকুরও কিন্তু সেই সময় উপস্থিত ছিলেন। এখন আজকের রাজনীতিতে দাঁড়িয়ে মমতা বালা ঠাকুর তিনি যে দৃষ্টিভঙ্গিতে এই অনশন করছেন আমার মনে হয় এর কোনো প্রয়োজন নেই। বরঞ্চ ঠাকুরবাড়ির মতুয়া সম্প্রদায় প্রত্যেকের কাছেই একটাই অনুরোধ থাকবে, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, ভারতবর্ষের হোম মিনিস্টার শ্রী অমিত শাহ মহাশয় তারা বারংবার করে একথা বলেছেন যে ওপার বাংলা থেকে যারা ধর্মীয় কারণে এপার বাংলায় তাদের সমস্ত জমি বাড়ি সম্পত্তি ছেড়ে এপার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছেন বা মাথা গুঁজেছেন, তাদের রক্ষা করার দায় এবং দায়বদ্ধতা হচ্ছে কেন্দ্রের সরকারের। ফলে কেন্দ্রের সরকার সেই কাজ করছে, প্রত্যেকের সহযোগিতাই কাম্য। একটা লাস্ট প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে যে হলদিবাড়িতে ছিটমহলের বাসিন্দাদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছিল সেটেলমেন্ট ক্যাম্প।
এখন যেটা বাসিন্দারা অভিযোগ করছে, 6 বছর যেতে না যেতেই সেখানে ঘরের দেয়াল ধসে পড়ছে, ঘুম পোকায় হচ্ছে, নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তো এটা নিয়ে তারা অভিযোগ করছে। পুরো বিষয়টি আমি না জেনে এ ব্যাপারে প্রতিক্রিয়া দেবো না। আচ্ছা, একটা জিনিস আমি আমার তরফ থেকে বলি, আপনারা জানেন যে বিধানসভার অভ্যন্তরে এবং বিধানসভার বাইরে, এমনকি আমাদের আম্বেদকরের মূর্তির নিচে, আমাদের বিধানসভার লবিতে আমি একটি বিষয় বারংবার করে বলেছি যে রাজ্যের সরকার শিলিগুড়ি শহরের বিধায়ক উন্নয়ন তহবিলে টাকা খরচ করতে সহযোগিতার বদলে প্রতিবন্ধকতা তৈরি করছে, এবং এই প্রতিবন্ধকতা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে আমাদের শিলিগুড়ি শহরের কর্পোরেশনে মাননীয় মেয়র পরিষদ দিলীপ বর্মন দুই ভাইয়ের কথা উল্লেখ করেছেন। এই দুই ভাই এখন এতটাই নিচে নেমেছেন যে যেখানেই আমার বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ শুরু হচ্ছে সেখানে গিয়ে সেই কাজ বন্ধ করে দেওয়া, ঠিকাদারদেরকে সেই কাজ বন্ধ করতে বলা, এসজেডি এর মাধ্যমে বা কর্পোরেশনের মাধ্যমে, এমনকি এনবিডিডি কে কাজে লাগিয়ে আমার সাইনবোর্ডের পাশে, আমার অর্থাৎ কাজের সাইনবোর্ডের পাশে এনবিডিডির সাইনবোর্ড লাগিয়ে দেওয়া, এই সমস্ত কিছু তারা করছেন। এই রুচিহীন অসভ্যতা বারংবার বিধানসভার ভেতরে বাইরে আমি তুলে ধরেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, এবং হেন কোনো মানুষ নেই যাদের কাছে আমি এই চিঠি দিইনি। কিন্তু তা সত্ত্বেও বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ অগ্রগতি আশানুরূপ নয়। ফলে স্বাভাবিকভাবেই এবার আমাকে, যেহেতু শীতকালীন অধিবেশন, মানুষের কাছে, আমি বিরোধী রাজনৈতিক দলের জনপ্রতিনিধি, মানুষের কাছে এই সরকার বিরোধী বিধায়কদের সাথে কি ধরনের ব্যবহার করেন, সামান্য বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচা করতে যেভাবে প্রতিবন্ধকতা তৈরি করছেন, আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি আমার বিধানসভার মানুষের কাছেও দায়বদ্ধ, এই শীতকালীন অধিবেশনে অবস্থান এবং প্রয়োজনে অনশনের দিকে এগোবো। কারণ এই রকম একটা রুচিহীন অগণতান্ত্রিক সরকার পশ্চিমবঙ্গে আগে কখনো এসেছে বলে আমার মনে হয়নি, এবং মুখ্যমন্ত্রী নির্বাক হয়ে আমাদের শিলিগুড়ি শহরের দিলীপ বর্মন বর্ণিত দুই ভাই, মেয়র এবং ডেপুটি মেয়র, যাদেরকে ওনারা চোরে চোরে মাস্তুতো ভাই বলেন, তারা শিলিগুড়ি বিধানসভার মানুষকে উন্নয়ন থেকে যে বঞ্চিত করবার চেষ্টা করেছেন বা করে যাচ্ছেন প্রশাসনকে সাথে নিয়ে, সেটা এবার বিধানসভার শীতকালীন অধিবেশনে তুলে ধরবার চেষ্টা করব। প্রয়োজনে অবস্থান, দরকারে অনশনের মতন জায়গায় আমি যাব। আমি আটকে, এটা তো ফেজ ওয়াইজ টাকা আসে। আপনাদেরকে একটা উদাহরণ দিই, ধরুন আমার 29/6/2023 কাজ শেষ হয়ে গেছে, আজ পর্যন্ত উদ্বোধন হয়নি। উদাহরণ দিই, ধরুন হাইমার্কস লাইন ওয়ার্ড নাম্বার 3, 18/10/2023 কন্ট্রাক্টর লাইটের পোস্ট লাগাতে গিয়েছে, বলছে এইখানে এখন কাজ করা চলবে না, বন্ধ। উদয়ন সমিতি একটি ক্লাব ফেন্সিং করতে গিয়েছে, কাজ শুরু হয়েছে, এক সন্ধ্যাবেলা মাননীয় মেয়র এবং ডেপুটি মেয়র ওই একই জায়গায় 5 লক্ষ টাকা না কত টাকার কাজ, আমার ওই একই জায়গায় এনবিডিডির একটা 30 লক্ষ টাকার কাজের সাইনবোর্ড লাগিয়ে ওখানে কাজের উদ্বোধন করে দিলেন, যে এখানে নাকি কাজ হবে। শ্রমিক ভট্টাচার্য, আমাদের মাননীয় রাজ্য সভাপতি মহাশয়, তিনি আমাদের ওখানে খাটুশ্যাম মন্দিরের সংলগ্ন রাস্তার জন্য 15 লক্ষ টাকা দেন, সেই টাকাটাকে রিটার্ন পাঠিয়ে দেন, পাঠিয়ে দিয়ে নতুন করে ওখানে একটা কাজের টেন্ডার কর্পোরেশন থেকে করেন এবং করে সেখানে উদ্বোধন করেন। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে শিলিগুড়ি শহরের মেয়র এবং ডেপুটি মেয়র এতটাই নিচে নেমেছেন যে বিধায়কের এই সামান্য অর্থ, সেই অর্থ খরচ করতে দেবেন না। একদিকে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কন্ট্রাক্টরদের
প্রচুর টাকা বকেয়া, টেন্ডার হলে ওয়ার্ক অর্ডার হলে সেই ওয়ার্ক অর্ডার নিতে আসার জন্য কোনো কন্ট্রাক্টরের খোঁজ পাওয়া যায় না, অথচ বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা যেখানেই আমি কাজ করতে যাচ্ছি সেখানে এনবিডিডি, এসজেডিএ, কর্পোরেশন তারা আর কিছু না করুক একটা করে বোর্ড লাগিয়ে দিচ্ছে। আমি বলছি যে এই ধরনের রুচিহীন কাজ এবং তার পাশাপাশি পাড়ায় সমাধান নামে একটি প্রকল্প জারি করা হয়েছে, বুথ ভিত্তিক 10 লাখ টাকা, এই যে কাজ আজ পর্যন্ত এই কাজের অগ্রগতি কি, কতটা কি হলো, এবং বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ শুধু শিলিগুড়ি কেন অন্যান্য জায়গায় অনেক বিধায়ককে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বলে শীতকালীন অধিবেশনে এটা নিয়ে অবস্থান অনশনে যদি প্রয়োজনে যেতে হয় আমি নিশ্চিতভাবে যাব। আজকে তৃণমূল জানিয়েছে 6ই ডিসেম্বর মুসলিমদের ভোট দিতে দেবে না এরাজ্যে বিজেপি, এমনই চক্রান্তে নেমেছে। তাই জন্য 6ই ডিসেম্বর বড় করে সমাবেশ হবে কলকাতার বুকে, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবে। দেখুন, এটা মনে হয় মুসলিমরাও বিশ্বাস করবেন না যে এই ধরনের বক্তব্য ভারতবর্ষের মতন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মের ভিত্তিতে কারো ভোটাধিকার আটকানো হয়। আসল কথা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে মুসলিমদের থেকেও বেশি মুসলিম প্রমাণ করতে গিয়ে আসলে সবথেকে বেশি বিপদগ্রস্ত করেছেন মুসলিম সমাজকে, এবং এই সমাজের মাথার উপরে যাদেরকে বসিয়েছেন তারা ওনার ভাষায় কেউ বোম বাঁধে, কেউ এক্সটর্শন করে, ফলে এই ধরনের বক্তব্যের আদপে কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি। আরেকটা এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনার একটা অভিযোগ এসেছে, তবে দুই বড় ছেলে বলছে আতঙ্কে ছিল, তবে ফর্ম এসেছিল কিন্তু তারপরে আত্মহত্যা করেছে। দুই ছোট ছেলের বক্তব্য হচ্ছে মায়ের নার্ভের সমস্যা ছিল তার জন্য। তৃণমূল দাবি করছে এটা একটা। দেখুন, পানিহাটির ঘটনা ঘটার পরে 4টে আঙুল নেই ডান হাতের তিনি চিঠি লিখেছিলেন। তারপরে এই যে যত মৃত্যু হয়েছে সেটা যদি আতঙ্কেও হয়ে থাকে তাও কিন্তু মানুষের মনে এই প্রশ্ন থাকবে যে তৃণমূলের শকুনের রাজনীতির অংশ হিসাবে এই পরিবারগুলো ব্যবহৃত হচ্ছে কিনা। তবে তৃণমূল এখন এলাকায় এলাকায় তারা যেটা করছে, শ্মশানে বা কোথাও কেউ মারা গেলে সাথে সাথে সেটার সাথে কি করে এসআইআর কে যুক্ত করা যায় তার একটা প্রচেষ্টা। এই নিকৃষ্ট রাজনীতি আমার মনে হয় করা বন্ধ করুক। তৃণমূল হচ্ছে এমন একটা রাজনৈতিক দল যারা এই পশ্চিমবঙ্গে সিএএ হোক, এসআইআর হোক, প্রতিটি ক্ষেত্রে এই রাজ্যকে অস্থির করে তোলাটাই হচ্ছে এদের মূল লক্ষ্য। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই দলটি বিজেপি বিরোধিতা করতে গিয়ে দেশ বিরোধী একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, এবং দেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করবার জন্য এরা হতেই পারে বিভিন্ন ধরনের অর্থ বিভিন্ন জায়গা থেকে পাচ্ছে, তার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। সেটা হচ্ছে একটা লাভ, সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই মুকুল রায় তার বিরুদ্ধে আপনারা গেছেন এবং হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে আরো 4 জন বিধায়কের বিরুদ্ধে আপনারা আদালতে যাচ্ছেন, এটা যদি একটু বলেন। দেখুন, আমি প্রথমত ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় বিরোধী দলনেতাকে। 2011 পরবর্তী প্রায় 50 জনের উপরে এই ধরনের লোক তারা বিরোধী রাজনৈতিক দল থেকে তৃণমূলের উন্নয়ন যজ্ঞে ঝাঁপ দিয়েছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রথম একজনের সদস্য পদ খারিজ হয়েছে দল ত্যাগ বিরোধী আইনে। আমি আশা রাখি যে এটাকে সামনে রেখে এই 4 জন সহ ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলের নেতা বিরোধী রাজনৈতিক দল থেকে শাসক দলের উন্নয়নের যজ্ঞে ঝাঁপ দেওয়ার আগে দয়া করে যে প্রতীকে তারা জয়ী হয়ে এসছেন সেই প্রতীক পরিত্যাগ করে বিধানসভা থেকে পদত্যাগ করে নির্বাচনের মধ্যে দিয়ে জয়ী হয়ে আসুন। কিন্তু এই ধরনের অর্থাৎ ভেতরে এক দলের বিধায়ক আর বাইরে শাসক দলের বিধায়ক, এই পরিচয় রাজনীতির পক্ষেও লজ্জা। এই ব্যাপারে মাননীয় বিরোধী দলনেতা উনি তো ইতিমধ্যে জানিয়েছেন যে খুব দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত হবে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো। এটা বন্ধ করো, একটা ফাইট খালি করিয়ে রাখবো, কারণ একটু পরে কল্যাণময় গাঙ্গুলি জামিনের অর্ডারটা হয়েছে, ওটা করিয়ে রেখে
আমাদের কারো লাগিয়ে নিতে পারো না তো আমার উপরে এবার যাই, আমার শরীর খারাপ লাগছে। এসএসসি মামলায় জামিনের শুনানি চলছে কল্যাণময় গাঙ্গুলির এবং আজকে জামিন পেয়ে যাবেন এটা মনে করা হচ্ছে। এটা নিয়ে একটা প্রথমেই তো আমরা বলি যে জামিন পাওয়া মানে অপরাধ থেকে মুক্ত হওয়া না। ফলে জামিন তার একটা বিচার বিভাগীয় অধিকারের মধ্যে পড়ে। ফলে অপরাধ থেকে মুক্ত হচ্ছে কিনা সেটা সব থেকে বড় বিষয়। সিস্টেমটাই করাপ্টেড, অর্থাৎ একটা সরকারি দুর্নীতিগ্রস্ত সিস্টেমের অংশ হিসাবে এরা কাজ করেছে। আমি শুধু আশা রাখি যে মূল যেদিন রায় বেরোবে এই মামলার, সেই মামলায় যারা এই অপরাধ করেছেন তাদের জন্য যথার্থ শাস্তি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।